ফ্রি হ্যান্ড রাইটিং আপনাদের হচ্ছে যে বিসিএস এর ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে মোটামুটি আলোচনা, তাই না? তো আমরা যদি একটা জিনিস চিন্তা করে দেখি, আহ, আমরা চিন্তা করেন তো যে আপনারা যারা প্রথমবারের মতো রিটেন দিবেন তাদের মধ্যে অনেক শঙ্কা যে কি হবে, বা হচ্ছে যে আমি কি কি করব, বা আমি কি পারবো কিনা। হ্যাঁ, না তো মানে কিভাবে কি প্রশ্ন আসবে, আগের মতো হবে নাকি নতুন করে হবে। তো আমরা যদি ইয়ে করি, আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করে আমি আপনাদের সাথে বিগত বিসিএস এর যে ইয়েটা আছে, 45তম বিসিএস এর রিটেন প্রশ্নটা আপনারা কি দেখেছেন? কে কে দেখেন নাই? না দেখলে কোনো সমস্যা নাই, আহ, সবার দেখা উচিত বলে আমি মনে করি। আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি হচ্ছে এই আহ, ইয়েটা হচ্ছে একটা মানে ওয়েবসাইট থেকে দেখছি। হ্যাঁ, এখানে আমরা সবাই জানি যে দেখেন, এই যে একটা প্যাসেজের পরে মোটামুটি 100 মার্ক থাকে। এখানেই 100 মার্ক থাকে এই প্যাসেজে। 100 মার্কের মধ্যে আসলে প্যাসেজ রিলেটেড বা গ্রামার রিলেটেড বা ভোকাবুলারি রিলেটেড জিনিসপত্র থাকে 80। ঠিক আছে, এটা সবাই জানেন, তবু আমি আবার বলে দিচ্ছি। এই যে এখানে 30 মার্ক, এই যে এই জিনিসটা পুরোপুরি নতুন আসছে, সাস্টেইনেবল শব্দটা দিয়ে কম্পারেটিভ সেন্টেন্স তৈরি করো, ডিস্টিংগুইশ শব্দটা দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স ক্রিয়েট করো। তো প্রিলিতে এগুলো যদি আমরা ভালো করে পড়ে যাই, তাহলে হচ্ছে যে আমাদের এইগুলো দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করা খুব সহজ হবে। এবং একই সাথে এই রকম করে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা যদি এরকম করে আগে প্র্যাকটিস করি, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা বেড়ে যেত। ঠিক আছে, এগুলো কিন্তু আপনি ধরেন ভিন্ন রকমের 10টা ভিন্ন রকমের, নেগেটিভ 2 রকম, কম্পাউন্ড একরকম, সিম্পল 2টা, তারপর হচ্ছে কম্পারেটিভ কমপ্লেক্স, এরকম করে লিখতে হলে আপনি হচ্ছে যে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এ এই ধরনের সেন্টেন্স গুলো ইনক্লুড করতে পারতেন, যেটা আপনার লেখার দক্ষতা বাড়িয়ে দিত। তো প্রিলি পর্যায়ে আসলে গ্রামারটা খুব ভালো করে পড়ে আসা উচিত। হ্যাঁ, যদিও দেরি, মানে শেখার কোনো শেষ নাই। আপনারা এখনো হচ্ছে যে যারা এইসব ব্যাপার দুর্বল তারা শিখে নিতে পারেন। ওকে, শিখে নিলে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, সেন্টেন্স স্ট্রাকচার গুলো কেন। এরপর যদি দেখেন, এইখানে একটা ইয়ে দিয়েছে, সিম্পল, কম্পাউন্ড অর কমপ্লেক্স সেন্টেন্স অ্যাজ কনটেক্সট ডিমান্ডস। এখানেও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা এটাকে আমি বলবো কম্বিনেশন অফ সেন্টেন্স। ঠিক আছে, আপনাকে আসলে বুঝতে হবে যে সেন্টেন্স গুলোকে সিম্পল, কম্পাউন্ড অর কমপ্লেক্স সেন্টেন্স যেভাবে কনটেক্সট ডিমান্ড করে। এই যে দেখেন, ইকো ট্যুরিজম ক্যান বি অ্যাচিভড অনলি ইফ স্টেপস আর টেকেন ইন দ্য রাইট ডিরেকশন। এটা কিভাবে লেখা যেত? আমি এটা কিভাবে আছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, তাই না? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, অনলি ইফ স্টেপস আর টেকেন ইনটু দ্য রাইট ডিরেকশন। এটাকে আপনি কিভাবে করতেন? আপনি এটাকে সিম্পল সেন্টেন্সে নিতে পারতেন নাকি কম্পাউন্ড সেন্টেন্সে নিতে পারতেন? আমার মনে হয় এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যাওয়া সুবিধাজনক। কিভাবে? ইকোট্যুরিজম ক্যান বি অ্যাচিভড, আচ্ছা আমি এভাবে লিখতে পারি, স্টেপস, আমি সিম্পল সেন্টেন্সে নিয়ে যাব। for for achieving ecotourism, necessary বা steps steps in the right direction should be taken। আমি এভাবে করে এটাকে সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে পারি। তো এগুলো আসলে ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা বৃদ্ধি করে। গতবারের প্রশ্নটা আসলে পুরোপুরি ক্রিয়েটিভ একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, এই জন্য অনেকেই বেশ সাফার করেছেন যারা পরীক্ষা দিয়েছেন। আমি আসলে 45তম দেওয়া হয়নি আমার রিটেনটা। আচ্ছা, তারপরে হচ্ছে রিরাইট দ্য প্যাসেজ এলিমিনেটিং এরর্স। এখানে হচ্ছে এররিয়া দেখেন, এই দশ আর আগের 10, 30, এইগুলো হচ্ছে যে মোটামুটি গ্রামাটিক্যাল। আচ্ছা, তারপরে দেখেন, রাইট ব্রিফলি দ্য মেইন আইডিয়া অফ দ্য অ্যাবভ টেক্সট, অ্যাড ইউর কমেন্টস, গিভ এ সুইটেবল টাইটেল টু ইট। 10 নাম্বার, 10+7+3 কিভাবে? মেইন আইডিয়া অফ দ্য অ্যাবভ টেক্সট মানে মেইন আইডিয়া লিখতে হবে উইদিন 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছে। ঠিক আছে, টাইটেলের জন্য আপনাকে 3 মার্কস দিবে, কমেন্টস এর জন্য 7 মার্ক দিবে, এবং হচ্ছে মেইন আইডিয়ার জন্য 10 মার্ক। তাহলে দেখেন একেবারে ব্রেকডাউন করে বলা আছে যে আপনাকে কিসের জন্য কি মার্কস দেওয়া হবে। তো চমৎকার একটা ব্যাপার, যে মার্কসের ব্রেকডাউন থাকাটা। এই 5 নাম্বার প্রশ্নটা পুরোপুরি ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ডিপেন্ড করে, তাই নয় কি? আপনাকে আপনার নিজের মনের ভাষায় ফ্রি হ্যান্ডে লিখে যেতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে রাইট এ ফিচার ফর দ্য পোস্ট এডিটোরিয়াল পেজ অফ অ্যান ইংলিশ ডেইলি
with a forwarding note giving emphasis on the prospects ecotourism in Bangladesh। মানে কি, এটা একটা কলাম, এটা একটা ফিচার ফিচার লিখতে দিয়েছে, মানে প্রতিবেদনের মতো লিখতে দিয়েছে। কোথায় লিখতে হবে? পত্রিকায় লিখতে হবে। পত্রিকার সম্পাদক বরাবর একটা লেটার লিখে তারপর হচ্ছে যে আপনি একটা এডিটোরিয়াল পেজে আপনি হচ্ছে যে ফিচার দিবেন। ঠিক আছে? তো দেখেন, এটাও মোটামুটি এই ফিচারটুকু লেটার এডিটোরিয়াল বরাবর যে লেটারটা আমরা লিখবো সেটা মোটামুটি স্ট্রাকচার, কিন্তু বাকি যে আমি এটা লিখবো, ফিচার পোস্টার লিখবো, সেটাও কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এর আওতায় পড়ে যায়। ঠিক কিনা? আচ্ছা, এইবার আমরা যদি দেখি, আমি আপনাদেরকে, আচ্ছা একটু ইয়ে করি, ব্রেক করি। আমি আপনাদেরকে লাস্ট টাইম হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট গুলো নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম না, যে হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিং এ বেশ কিছু গ্রামাটিক্যাল জিনিসপত্র খেয়াল রাখতে হয় ইংরেজিতে। নিয়েছি? আচ্ছা, মনে হয় নেয়ার কথা। যাই হোক, যেহেতু কেউ রেসপন্স করতেছে না, মোটামুটি সবাই জি ভাই, নেওয়া সবার। হয়েছিল একটা ক্লাস, আমি করতে পারি নাই সেজন্য রেসপন্স করতেছি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি লাস্ট টাইমে একটা হচ্ছে যে ইয়ে নিয়েছিলাম, যে কিভাবে কি এরা আপনারা সবার পিডিএফ পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, এরপরে আমি যদি ইয়েটা দেখি, এসে দুইটা যদি দেখি, এখানে অনেকে ভাবছে যে যে কোনো একটা এসে লিখতে হবে। ঠিক আছে? তো প্রশ্ন করাটা আসলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে এখানে আসলে 25 দিয়ে দুইটা এসে লিখতে হবে, 25 দুগুণা 50, দুইটা এসে লেখার জন্য এখানে বলা হয়েছে। তা আপনারা যদি এখানে দেখেন, আচ্ছা আপনারা যদি দেখেন এইখানে বিগত বিসিএস গুলোর তুলনায় এই রাইটিং প্যাটার্নে সবচেয়ে ক্রিয়েটিভিটি যেটা দেখা গেছে, আগে জাস্ট একটা একটা টাইটেল দিয়ে দিতে এবং আপনাকে বলা হতো ওটার উপর ভিত্তি করে লিখতে। ঠিক আছে? তো যেটা আসলে হচ্ছে যে একটু উম, একটু কি বলা যায়, একটু কঠিন। কিন্তু এইখানে আসলে এই জিনিসটা আসলে খুব সহজ করে ফেলছে। আমার কাছে আমার দৃষ্টিতে এটা সহজ। আপনাকে যখন কনটেক্সট দিয়ে দিয়েছে, আপনি কনটেক্সট আকারে বা হিন্টস দিয়ে দিয়েছে, আপনি হিন্টসের আকারে আপনার লেখাটাকে বৃদ্ধি করতে পারবেন। তো আমি মোটামুটি যখন রিটেন পরীক্ষা দিয়েছিলাম, আমার জন্য কি করতে হতো, এরকম যে কোনো রচনা লিখতে দিলে আমি একটা পেজে পেন্সিল দিয়ে আগে লিখে নিতাম। হ্যাঁ, আমি 40-45 মিনিট রাখতাম রচনা লেখার জন্য, 50 মার্কের রচনা লেখার জন্য ধরেন 40 মিনিটের মতো রাখতাম, বা 50 মিনিটসের মতো রাখতাম, বা 1 ঘন্টা রাখার চেষ্টা করতাম আর কি অনেক ক্ষেত্রে। কিন্তু আমি করতাম কি, ডান সাইডে কন্টেক্সট গুলো লিখে রাখতাম, যে কি কি আমি কোন কোন প্যারা অ্যাড করব, ভিতরে ভিতরে কি থাকবো, এরকম একটা লেআউট দাঁড় করা নিতাম। কিন্তু এখানে সুবিধা হচ্ছে যে আমাকে লেআউটটা আগে থেকেই দিয়ে দিয়েছে। ঠিক আছে? এখানে কিন্তু রিকমেন্ডেশন বলছে, এখানে কিন্তু কনক্লুশন বলে না। আবার দেখেন বি নাম্বারে হিজ ড্রিম এন্ড কনক্লুশন দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো আপনি জাস্ট এই জিনিসগুলোকে, যেমন একটা ওয়ার্ল্ডের রিফিউজি প্রবলেম নিয়ে লিখতে বলছে, ইন্ট্রোডাকশন, ডিফাইন এ রিফিউজি, ফ্যাক্টরস বিহাইন্ড বিং এ রিফিউজি, রিফিউজিস প্রবলেম ইন এশিয়া, রিফিউজিস প্রবলেম ইন ইউরোপ, দ্য সাফারিংস অফ দ্য রিফিউজিস, দ্য রোল অফ ইন্টারন্যাশনাল এজেন্সিজ ইন অ্যাড্রেসিং দ্য ইস্যু, রিকমেন্ডেশন। আচ্ছা, এখন রিফিউজি প্রবলেমস ইন এশিয়া, এগুলো তো মোটামুটি গতানুগতিক। আপনাকে অভিবাসী কি, ইন্ট্রোডাকশন, রিফিউজি কারা, আপনারা যারা জানেন যে হচ্ছে যে রাজনৈতিক ভাবে বা ইয়ে ভাবে একটা দেশ থেকে বিতাড়িত হয়। ঠিক আছে? তারা হচ্ছে যে রিফিউজি। রিফিউজি হওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে? সামরিক থাকতে পারে, রাজনৈতিক থাকতে পারে, তারপর হচ্ছে যে জীবন নাশের হুমকির কারণে হচ্ছে যে রিফিউজি হতে পারে, এরকম করে 8-10টা রিজন লেখা যেতে পারে। ঠিক আছে? লিখে ওগুলোকে 2 লাইন 2 লাইন করে এক্সটেন্ড করা যেতে পারে। রিফিউজি প্রবলেমস ইন এশিয়া। আচ্ছা, এশিয়া রিফিউজি প্রবলেম শুনলে আমাদের মাথায় প্রথম প্রথম যাদের কথা আসে সেটা হচ্ছে কার? সেটা হচ্ছে অবশ্যই রোহিঙ্গা ইস্যু। ঠিক আছে? রোহিঙ্গাদের আমাদের প্রথম মাথায় চলে আসে। ঠিক আছে? তারপর হচ্ছে যে আহ, আরেকটা রিফিউজি আছে। ঠিক আছে? আহ রাজনৈতিক, আচ্ছা, রিফিউজি প্রবলেমস ইন ইউরোপ। ইউরোপে আমাদের কাদের আছে? আমরা যদি ইয়েদের কথা চিন্তা করি,
আহ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হচ্ছে যে ইহুদি জনগোষ্ঠীরা যখন ইউরোপ থেকে পালিয়ে গেছে, তারা হচ্ছে যে ও ইয়েতে চলে আসছে, আহ, প্যালেস্টাইনে চলে আসছে। তারা হচ্ছে যে আরেকটা ইস্যু। ওকে, তারপর যে দ্য সাফারিংস অফ দ্য রিফিউজি, আচ্ছা বাংলাদেশে রোহিঙ্গাদের কি কি সাফারিং হচ্ছে এটার কনটেক্সটে আমরা লিখতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে দ্য রোল অফ ইন্টারন্যাশনাল এজেন্সি। আচ্ছা, ইন্টারন্যাশনাল এজেন্সি সবচেয়ে অ্যাক্টিভ ইন্টারন্যাশনাল এজেন্সি হচ্ছে ইউএনএইচসিআর, এটা দিয়ে আমরা লিখতে পারি। এরপর রিকমেন্ডেশন আপনি থাকলে কি কি করবেন। ঠিক আছে, মোটামুটি এই জিনিসগুলো দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং গুলো সাজানো যায়। ওকে, আচ্ছা, সেকেন্ডটা যদি আমি দেখি, দ্য অটোবায়োগ্রাফি অফ এ ক্রিপল ফ্রিডম ফাইটার। তো ক্রিপল মানে কি? ক্রিপল মানে পঙ্গু। ওকে, যে ইন্ট্রোডাকশন, হোয়াট ওয়াজ হিজ প্রিভিয়াস লাইফ বিফোর বিং এ ফ্রিডম ফাইটার। এখানে অটোবায়োগ্রাফি বলছে, মানে আপনি ওই লোকের ভাষা, আপনি ওই নিজেই হচ্ছে ক্রিপল ফ্রিডম ফাইটার। অটোবায়োগ্রাফি হচ্ছে নিজের ভাষায় লেখা, আপনি নিজে ওই ক্রিপল ফ্রিডম ফাইটার হয়ে লিখছেন। ঠিক আছে, তো আপনি নিজে নিজের মুখে ওই এগুলো বর্ণনা করবেন। ওকে, তো এই জিনিসটা আসলে খুব ভোকাবুলারি বা ভাষাগত দক্ষতা থাকা খুবই জরুরি, কারণ আপনি যদি এই ওয়ার্ডের মানেটা না জানেন, অটোবায়োগ্রাফি বলতে কি বোঝায়, তাহলে না হলে আপনি লিখতে পারবেন না। আচ্ছা, এখন হচ্ছে যে এখানে পয়েন্টগুলো দিয়ে দেওয়া হয়েছে, আমি এখানে অত জেনারেলি যাচ্ছি না। তো এখানে দেখেন 50 মার্ক, 20 মার্ক, 70 মার্ক আর 20 মার্ক, 90 মার্ক আমার, 90 মার্ক আমার এখানে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এ আছে। আচ্ছা, এইবার হচ্ছে যে এটা তো ইংলিশ টু বাংলা, এটা ভাবার্থ আপনারা অনুবাদ করতে পারবেন আশা করি। ওকে, তো এখানে আসলে ইয়ের ব্যাপার নাই, মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর ব্যাপার নাই। তবে এই ট্রান্সলেট ইন্টু ইংলিশটা একটু ফ্রি হ্যান্ডে ইংলিশে বেটার লিখতে হয়। আপনারা যদি ভাবার্থ করেন তাহলে করা যেতে পারে। তা আমি যদি বলি এখানে 25 মার্ক বা এই 25কেও যদি আমি ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে নিয়ে আসি, এগুলো তো নিজের ভাষাতে লিখতে হবে। তো আমি বলতে পারি যে এখানে 100 মার্ক, আর হচ্ছে আহ, এখানে টোটাল 100 মার্ক, 120, 140, মোটামুটি আমার কাছে 140 মার্ক আপনাকে লিখতে হবে। ঠিক আছে, প্রচুর পরিমাণে লিখতে হবে। তো আমরা যে কোনো বিসিএস এ আপনি ইয়ে নেন 140 মার্কসের এখানে আপনি পাবেন। ওকে, তা আমরা মোটামুটি ফ্রি হ্যান্ড রাইটিংটা বলতে এসে কে বুঝায় থাকি দেখে আমি আজকে এসেটা নিয়েই কথা বলবো। এসে গ্রামাটিক্যাল পার্ট নিয়ে হচ্ছে আমরা কথা বলছিলাম। এখন আমি আপনাদের সাথে আরেকটা স্লাইড শেয়ার করছি, আশা করি এখনই দেখতে পাবেন। যে মেইন আইডিয়া গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে বেসিক্যালি, সেগুলো আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা, দেখতে পাচ্ছেন আশা করি। এই জিনিসগুলো বেশ একটু বড় করে দেই। আচ্ছা, দেখেন, প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। হ্যাঁ, আপনি টপিকটাকে ইয়ে করে ফেলবেন, যে কি বুঝাইছে। যেমন 45-এর রিটেনের ইয়েতে এসে রাইটিং এ যেটা ছিল, টপিকটা বুঝার কিছু না। হ্যাঁ, আপনাকে আগে begin by thoroughly understanding the topic of the prompt you are writing about, the topic or prompt you are writing about. Identify the main idea or focus the paragraph and consider any specific requirements or guidelines provided. আপনি টপিকটা কি সেটা আগে বুঝতে পারছেন। ঠিক আছে, যেমন 45-এর প্রশ্নে আপনাকে বলতে হচ্ছে যে ওয়ার্ল্ডের রিফিউজি প্রবলেম নিয়ে কথা বলতে হবে। এখন এই টপিকে আপনাকে বোঝার জন্য বুঝতে হবে, আপনাকে লেখার জন্য বুঝতে হবে, শুধুমাত্র রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বললে হবে না, আপনাকে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়েও একটু কথা বলতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে তারপর হচ্ছে যে পুরো বিশ্বে আহ, পুরো বিশ্বে আরো কিছু রেফিউজিজ আছে, যেমন হচ্ছে যে যখন সিরিয়াতে যুদ্ধ হয় তখন প্রচুর মানুষ পালিয়ে ইউরোপে চলে আসে। ঠিক আছে, প্রচুর মানুষ ইউরোপে চলে আসে। হ্যাঁ, এই ঘটনাটা হচ্ছে 2012 সালের পরে, যখন হচ্ছে ওই যে আরব বসন্তটা হয়। ওকে, আর হচ্ছে যে জার্মানিতে প্রচুর পরিমাণ রিফিউজি আসে। তারপরে ইউরোপের আরেকটা রিফিউজি ইস্যু আমি যদি বলি, সেটা কোনটা? আপনারা বলেন তো, ইউরোপের আরেকটা রিফিউজি ইস্যু কোনটা হইতে পারে? আরেকটা রিফিউজি ইস্যু হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে প্রচুর ইউক্রেনিয়ান 2022 সালে ইউক্রেন ছেড়ে আহ, আহ, প্রচুর রাশিয়ায় অবস্থিত যারা, রাশিয়া ওই যে যে চারটা লুহান্স, দনেৎস্ক,
এরকম 4টা স্টেটে, রাশিয়ার 4টা স্টেটে যেখানে হচ্ছে যে রাশিয়ানের পাশাপাশি ইউক্রেনীয়রাও বসবাস করত, ওখান থেকে তারা বিতাড়িত হয়। ঠিক আছে, তো হচ্ছে যে ওরা প্রচুর পরিমাণে বিতাড়িত হয়, ওই ইস্যুটাও এখানে আসবে। ওকে, ওকে। এরপরে সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে ব্রেইন স্টর্ম আইডিয়াস। আপনাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে বা ব্রেইনস্টর্ম করতে হবে এই রিলেটেড টপিকে কি কি আসে। 45-এর কোশ্চেনে আপনাকে ব্রেইনস্টর্ম করা থেকে কোশ্চেনের টাইপটা বাঁচিয়ে দিয়েছিল, কারণ আপনি যে 10টা পয়েন্ট নিয়ে লিখবেন বা 8টা পয়েন্ট নিয়ে লিখবেন, যেগুলো নিয়ে আপনি ব্রেইনস্টর্ম করে বাইর করবেন, যেগুলো এগুলো নিয়ে লিখবো, সেগুলো আগে থেকেই আপনাকে প্রোভাইড করা হয়েছে, এই কারণে আপনার কাজটা বেশ সহজ হয়ে যায়। ওকে, তো এটা ছিল হচ্ছে যে ইয়ের জন্য, মানে 45-এর ইয়ে হচ্ছে প্রশ্নটা এই জন্য অনেকের জন্য ধরেন টাইম সেভিং, কারণ এখানে আপনার টাইম বেঁচে যায় ইয়েতে, আপনি হচ্ছে যে আপনাকে ব্রেইনস্টর্ম করতে হয়নি। ওকে, আচ্ছা। এরপর একটা সেকেন্ড, আপনাকে ব্রেইনস্টর্ম, আচ্ছা, তো আপনার কাছে যদি ব্রেইনস্টর্ম না করতে, ব্রেইনস্টর্ম করতেই হয়, আপনাকে যদি ব্রেইনস্টর্ম করার জন্য যে আইডিয়াগুলো না দেয়া হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে করবেন, কি করবেন, কিভাবে চিন্তা করে আপনি এগুলোকে বের করতে পারেন, সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। ঠিক আছে, আমরা সেটা নিয়ে হচ্ছে যে একটু ডিসকাস করব। ওকে, আমরা সেটা নিয়ে একটু ডিসকাস করি। দেখেন, আপনি যখন ব্রেইনস্টর্ম করবেন আইডিয়াটা নিয়ে, ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল চিন্তা করতে হবে। আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল চিন্তা করতে হবে। যেমন ধরেন, আপনি যখন ওয়ার্ল্ডের রিফিউজি প্রবলেম নিয়ে লিখবেন, আপনাকে প্রথমেই যে কোনো জিনিসের লেখার শুরুতে আপনাকে কি চিন্তা করতে হবে, আমি যদি এখানে লিখি, প্রথমেই চিন্তা করতে হবে আপনার, আপনি প্রথমে কি আসবেন, প্রথমে আসবে ইন্ট্রোডাকশন। ঠিক আছে, ইন্ট্রোডাকশন, তারপরে হোয়াট, জিনিসটা কি। ঠিক আছে, আমি মোটা দাগে 3টা জিনিস নিয়ে লিখি, হোয়াট, ওয়াই, হাউ। হোয়াট, ওয়াই, আর একটা হচ্ছে হাউ। এই 3টা জিনিস হচ্ছে যে আমার লেখার মেইন থিমে থাকে। ঠিক আছে, তো এই 3টা জিনিস আমার লেখার মেইন থিমে থাকে। তো ইন্ট্রোডাকশনের পরে যদি হোয়াট জিনিসটাই আসলে হচ্ছে ডেফিনেশন, রাইট, হোয়াট জিনিসটাই হচ্ছে ডেফিনেশন। হ্যাঁ, এটা পুরো লেখাটার মধ্যে থাকবে। ঠিক আছে, এটা পুরো লেখাটার থিম। ওকে, আর আমি এখন ব্রেকডাউন করে লিখতেছি। ডেফিনিশন মানে হোয়াট ইজ, জিনিসটা কি। আপনাকে যদি ওই যে ধরেন আমি একটা টপিক নিয়ে, আমার কাছে এই মুহূর্তে দেখতে হবে, আচ্ছা, আমি যে রিফিউজি প্রবলেম নিয়ে বলি, আপনাকে যখন প্রথমে লিখতে দিবে ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম, প্রথমত আপনি জিজ্ঞেস করবেন যে, প্রথমে বলবেন যে রিফিউজি কাকে বলে, রিফিউজি কি। তারপর হচ্ছে যে রিফিউজি কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে গেল। তারপর আপনি কি লিখবেন, রিফিউজি তৈরি হওয়ার কারণ। আচ্ছা, এখন এরপরে ইন্ট্রোডাকশন লেভেলে আর কিছু ইয়ে করা যায় কিনা। এখন গ্লোবাল, আমাকে বলছে ওয়ার্ল্ড রেফিউজি, রাইট, ওয়ার্ল্ড রেফিউজি, তাইলে বিশ্বে বৈশ্বিক রিফিউজি কিভাবে তৈরি হচ্ছে, বা ওয়ার্ল্ড, ইংরেজিতে লিখি ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেমটা কি, রিফিউজি লেখার পর ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেমটা কি। আচ্ছা, তারপরে হচ্ছে আমি লিখতাম কারেন্ট স্ট্যাটাস অফ দ্য ওয়ার্ল্ড রিগার্ডিং রিফিউজিস। এরপরে আমি কি লিখতাম, এরপরে লিখতাম হচ্ছে 1 নম্বরে লিখতাম হচ্ছে, আমি সাব কন্টিনেন্টে ভাগ করার চেষ্টা করতাম। আমি প্রথমে লিখতাম হচ্ছে ধরেন এশিয়া অবলিক বাংলাদেশ, বাংলাদেশ সেটা একেবারে প্রিভ্যালেন্ট, সবাই জানেন।
তারপরে আমি লিখতাম হচ্ছে আহ, আমি লিখতাম ধরেন ইউরোপ লিখতাম। ইউরোপে তো বললাম, ইউরোপ নিয়ে কথাই বললাম। ইউরোপে লিখতাম হচ্ছে ইউক্রেন, তারপরে হচ্ছে সিরিয়া, এই দুইটা লিখতাম। তারপরে কি লিখতাম, এরপরে আমি অস্ট্রেলিয়া নিয়ে একটু লিখতাম, অস্ট্রেলিয়া প্লাস নিউজিল্যান্ড। এটাতে কি লিখতাম, প্রচুর অস্ট্রেলিয়ান আদিবাসীরা অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত হয়ে অন্যান্য দেশে চলে যায়। ঠিক আছে, আচ্ছা, এখন এদের স্ট্যাটাস লিখতাম। স্ট্যাটাস লিখার পরে এখানে সাব পয়েন্ট দিয়ে আমি কি করতাম, কিভাবে হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, কি সমস্যার সমাধান, কি সমস্যার সম্মুখীন হচ্ছে। আচ্ছা, কি সমস্যার সম্মুখীন হচ্ছে অভিবাসী, রিফিউজিরা। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস হচ্ছে যে এখানে একটা বলে দিই, টাইপস অফ রিফিউজি আমি বলতে পারি। হ্যাঁ, রিফিউজির প্রকারভেদ, এখানে একটা বিষয় কি, আপনি রাজনৈতিকভাবে যখন, যেমন আহ, আমি যদি বলি আহ, এখন আপনারা আমাকে বলেন তো, এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত একজন ব্যক্তি যিনি হচ্ছে যে ভারতে রিফিউজি বা অ্যাসাইলাম নিয়েছে, সেই ব্যক্তির নাম কি? আপনারা সবাই জানেন, তাই না? তো সে কিন্তু পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছে। হ্যাঁ, এরকম যখন আপনি অ্যাসাইলাম নিবেন, সেটা কিন্তু হচ্ছে, সেটাও কিন্তু ফোর্স টু ফ্লি দেয়ার ওন কান্ট্রি অ্যান্ড সিক সেফটি ইন অ্যানাদার কান্ট্রি। আপনি যখন রিফিউজিসকে আমি যদি এক লাইনে সংজ্ঞা দিই, রিফিউজি হচ্ছে যে পলিটিক্যালি আপনার বের হয়ে যাইতে হয়েছে। তো রিফিউজি প্রকারভেদ কিরকম হতে পারে, মিলিটারি কারণে হতে পারে, সামরিক কারণে হতে পারে, সামরিক রিফিউজি হতে পারে। হ্যাঁ, আমি নিজে বানায় বানায় লিখতেছি কিন্তু। তারপরে হচ্ছে কিরকম হইতে পারে, রাজনৈতিক কারণে হইতে পারে, তারপর কি হতে পারে, সাম্প্রদায়িক কারণে হতে পারে, হতে পারে। তারপরে হচ্ছে কি, ব্যবসায়িক কারণে হতে পারে, আর কি হতে পারে, আহ আরেকটা হচ্ছে অপরাধের কারণে রিফিউজি হতে পারে। ঠিক আছে, সামরিক কারণে হতে পারে, রাজনৈতিক কারণে হতে পারে, সাম্প্রদায়িক হতে পারে, ব্যবসায়িক কারণে হতে পারে, অপরাধীর কারণে হতে পারে। আর একটা হচ্ছে, আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে ভূ রাজনৈতিক কারণে হতে পারে। ঠিক আছে, এইভাবে করে আমি কতগুলো পয়েন্ট লিখতাম। এরপরে হচ্ছে আমি আবার চলে আসি যে কারেন্ট স্ট্যাটাস অফ ওয়ার্ল্ড রিগার্ডিং রিফিউজিস। এখানে যখন আমি কথা বলবো তখন আমি পয়েন্ট গুলো তৈরি করব। ঠিক আছে, যে কিভাবে আপনাদের সাথে তো আমি মোটামুটি গ্রামাটিক্যাল পার্ট গুলো নিয়ে কথা বলেছি আগের ক্লাসে, কিভাবে তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে, কেন তৈরি হচ্ছে, আর সংখ্যা। এইখানে আপনাদের কিছু ডাটা মাটা থাকলে ভালো। আপনি হয়তো ইউরোপ বা হচ্ছে যে ইয়েতে যেসব ডাটা আছে আপনি সেগুলো তো দিতে পারবেন না, কারণ এটা আপনার কমন, সবসময় কমন পড়বে না। কিন্তু ধরেন বাংলাদেশের রোহিঙ্গার সংখ্যা 11 লাখ। ঠিক আছে, আমরা এটা জানি। হ্যাঁ, 2017 সালে বাংলাদেশে 11 লাখ রোহিঙ্গা প্রবেশ করছিল। আপনি এই ধরনের তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, এরপর ওকে, আমরা একটু সময় নেই। আচ্ছা, এরপরে যদি আমি চিন্তা করি এইভাবে, এই তিনটা পয়েন্ট আমি এশিয়া, ইউরোপ এবং হচ্ছে যে অস্ট্রেলিয়ার কথা চিন্তা করে বলবো। ঠিক আছে, আচ্ছা। আর একটা ব্যাপারে হচ্ছে যে আহ, বিশ্বে, ওয়ার্ল্ডে, বিশ্বে বিশ্বের বিভিন্ন দেশে
এভাবে লিখবো, এভাবে পয়েন্টে রাখবো, রিফিউজিরা কি থ্রেট নাকি ব্লেসিং, এরকম একটা পয়েন্ট দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের জন্য, বাংলাদেশের নিরাপত্তার জন্য রোহিঙ্গারা থ্রেটও হইতে পারে, বাংলাদেশের জন্য রোহিঙ্গাদেরকে যদি জনশক্তিকে কাজে লাগানো যেতে পারতো, বা জনশক্তিকে কাজে লাগানো হলে ওদেরকে দিয়ে আমরা অনেক কাজ, ওদেরকে আমাদের কর্মসংস্থানে কাজে লাগাতে পারলে ওরা আমাদের জন্য ব্লেসিং হয়েও আবির্ভূত হতে পারতো। ঠিক আছে, এবার আমি কি করতাম, রিফিউজি রিফিউজিরা যে সকল সমস্যার সম্মুখীন হয়, হ্যাঁ, কি কি হয়, মানবতার জীবনযাপন করে, তাদের বেসিক নেসেসিটিস ফুলফিল হয় না, তারপর হচ্ছে তারা সবসময় জীবনের নিরাপত্তাহীনতায় ভোগে। ঠিক আছে, তারা একটা ওই দেশের নাগরিক না, ওই দেশের সাময়িকভাবে আশ্রয় প্রার্থী, তাদের নিজস্ব কোনো ভবিষ্যৎ নাই। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে যে বিভিন্ন দেশগুলো রিফিউজিকে কিভাবে দেখবে, হ্যাঁ, রিফিউজিকে কিভাবে দেখবে, এবার এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন। ঠিক আছে, বা রিফিউজি সমস্যা থেকে উত্তরণের উপায়। আচ্ছা, এবার হচ্ছে আমি আরেকটা জিনিস বলতাম, আমি রিফিউজি সংক্রান্ত যে দেশ, যে সংস্থাগুলো আছে, আমি শুধু ইউএনএইচসিআর এর নাম জানি, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস। এটা নিয়ে আমি 2 লাইন লিখে দিতাম। এটা 1959 গঠিত হয়েছিল, এটা সদর দপ্তর কোন একটা দেশে আছে, আমি প্রিলিতে পড়ছিলাম, এটা ওগুলো লিখে দিতাম আর কি। ঠিক আছে, এরপরে রিফিউজি সমস্যা থেকে উত্তরণের উপায়, এভাবে লিখে আমি শেষ করতাম। ওকে, আমি যে কোনো ধরনের লেখার সময় এরকম ব্রেইনস্টর্ম করে এরকম 10টা বা 12টা পয়েন্ট দিয়ে আমি হচ্ছে যে আলাদা পেন্সিল দিয়ে বা ডান সাইডে ছোট করে লিখে ফেলতাম। লিখে ফেলার ফলে হয়তো কি, আমাকে আর অত বেশি চিন্তা ভাবনা করতে হচ্ছিল না আমি কি কি লিখবো। ওকে, আচ্ছা, এবার আমি যদি ব্রেইনস্টর্ম আইডিয়াজ এর পরে যদি আমি চিন্তা করি অ্যাঙ্গেলস, পার্সপেক্টিভ এবং সাপোর্টিভ পয়েন্টস, যেগুলো আমি আমার প্যারাগ্রাফে অ্যাড করব। আচ্ছা, এরপরে হচ্ছে যখন অর্গানাইজ ইউর থটস, আপনি যখন ব্রেইনস্টর্ম করে ফেলবেন, আইডিয়াগুলো যখন ক্রিয়েট করছেন বা আপনি যখন ইয়েগুলো তৈরি করছেন, পয়েন্টগুলো তৈরি করছেন, এরপর কি করবেন, আপনি হচ্ছে যে সেন্টেন্স লিখে লিখে সেগুলো হচ্ছে যে ইয়েতে ঢুকাবেন। আপনি যদি খুব গঠনমূলক লেখা, ইনফরমেটিভ ইনফরমেটিভ লেখা যদি আপনি লিখতে না পারেন, যেমন হচ্ছে যে আপনার কাছে কোনো তথ্যই নাই, ঠিক আছে, আপনি জানেন না ইউএনএইচসিআর কাজ করে, আপনি জানেন না হচ্ছে যে, ওকে, আচ্ছা, আহ কি বলছিলাম, হ্যাঁ, আপনি এবার আপনার সেন্টেন্স গুলো তৈরি করেন। আপনার যদি ইনফরমেশন না থাকে, আপনার যদি ইনফরমেশনের অভাব থাকে, তাহলে হচ্ছে যে আপনি শুধুমাত্র গঠনমূলক লেখা লিখবেন, যে আপনি বানায় বানায় লিখবেন, কিন্তু বানায় বানায় লিখবেন, গুছিয়ে লিখবেন। হ্যাঁ, শুধু এই ওই লিখে হবে না, গুছিয়ে সুন্দর করে সিনক্রোনাইজ ওয়েতে একটার পর একটা আপনার থট গুলো যাতে সিনক্রোনাইজ হয়, একটার পর একটা আসে। যেমন আপনি সবার শেষে দিবেন আপনার সুপারিশ, আপনি আগে সুপারিশ দিতে পারবেন না। এরপর রিফিউজিরা কি সমস্যার সম্মুখীন হচ্ছে এটা আগে লিখবেন। রিফিউজির সমস্যার সম্মুখীনে রাষ্ট্রগুলো কি করতে পারে বা কি করতেছে সেটা হচ্ছে তারপরে লিখবেন। মানে এইভাবে সিস্টেমেটিক্যালি লিখতে হবে। ওকে, এবার হচ্ছে যে রাইট এ ক্লিয়ার টপিক সেন্টেন্স। Start your paragraph with a clear and concise topic sentence that introduce the main idea or argument. আপনি যখন প্রত্যেকটা প্যারা লিখছেন, প্রত্যেকটা প্যারার ফার্স্ট সেন্টেন্সটা হবে এমন যাতে সেই সেন্টেন্সে ভাই আপনাদের, স্ক্রিন দেখা যায় না। আচ্ছা, আমি অফ করে দিচ্ছিলাম মনে হয় ভুলে। আচ্ছা, দিচ্ছি, ওয়েট। আজকে ওকে, সেকেন্ড। আচ্ছা, আপনাদের থটস গুলোকে, এই যে দেখেন, আপনাদের থটস গুলোকে
আচ্ছা, এইখানে ছিলাম, রাইট এ ক্লিয়ার টপিক সেন্টেন্স। আপনাদের সেন্টেন্স গুলোকে এমন ভাবে, প্রথম সেন্টেন্সটা একেবারে সুন্দর হতে হবে যাতে হচ্ছে কি ওই সেন্টেন্সটা দেখে একটা চমৎকার আইডিয়া পাওয়া যায় যে এটার মধ্যে কি আছে না আছে। ঠিক আছে, দিস সেন্টেন্স শুড প্রোভাইড এ প্রিভিউ অফ হোয়াট দ্য প্যারাগ্রাফ উইল ডিসকাস এন্ড সেট দ্য টোন ফর দ্য রেস্ট অফ দ্য প্যারাগ্রাফ। ওকে, এই সেন্টেন্সটা দিয়ে এটা একটা সিম্পল সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্সে লিখলে ভালো হয়, যাতে পুরা প্যারাগ্রাফের একটা থিম এটাতে বোঝা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে যে প্রোভাইড, এরপরে যে ইয়েটা আছে, provide supporting evidence. Support your main idea with relevant evidence, examples, or details. Use specific examples, statistics, quotation, or anecdotes to strengthen your argument and make your paragraph or essay more persuasive. আপনি যখন এক্সাম্পল দিবেন, বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুর এক্সাম্পল দিবেন, এবং বাংলাদেশে 2017 সালে 11 লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে রিফিউজি হিসেবে, এটা একটা এক্সাম্পল। আপনি যদি স্ট্যাটিস্টিক্স একটা ছক দেন বিশ্বের 4টা দেশে বা বিশ্বের 4টা বা 2টা বা 3টা কন্টিনেন্টে ইয়েদের কি অবস্থা, এরপর আপনি যদি লিখেন কোটেশনস, যে ইয়ে নিয়ে কে কি বলেছে, ঠিক আছে, কোটেশনের জন্য এগুলো কালেক্ট করতে হয়। ওকে, কালেক্ট করে নিজেদের মধ্যে রাখতে হবে। আর যদি আপনারা কোনো অ্যানেকডোটস মানে ছোট গল্প, প্রাসঙ্গিক ছোট গল্প যদি এখানে লিখতে পারেন, তাও খারাপ না। হ্যাঁ, এইভাবে করে আপনারা একটা পুরা এসে লিখতে পারেন। ওকে, তো এটা হচ্ছে মোটামুটি ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য মোটামুটি স্ট্রাকচার দাঁড় করানোর কথা। ঠিক আছে, স্ট্রাকচার কিভাবে দাঁড় হয়। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমি কিভাবে লিখেছি বা পড়েছি। ওকে, আচ্ছা, আমি আবার আরেকটা স্ক্রিন শেয়ার করি। এখন দেখেন, এটা হচ্ছে চ্যাট জিটিপি। আমি ওই যে সেই সময় চ্যাট জিপিটি নতুন আসছে, আমি 2 পেজে এরকম করে হচ্ছে যে লিখে রাখছিলাম। ওকে, আমি আপনাদেরকে 2টা মিনিট সময় দিচ্ছি, আপনারা এটা একটু রিডিং পড়েন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সবাই? এটা একটু রিডিং পড়েন, আমি তার 2টা মিনিট সময় নিয়ে তারপর হচ্ছে যে আবার কথা বলছি। ওকে, আমি হচ্ছে এখন যদি বলি, আমাদের সময় চ্যাট জিপিটি বেশ ইয়ে ছিল, কি বলে, বেশ নাম ডাক হচ্ছিল। চ্যাট জিপিটি নিয়ে কোনো ধরনের এসে লিখতে দেয় হয়নি, কিন্তু এটা বেশ ইয়ে ছিল। তো চ্যাট জিপিটির জন্য আমি হচ্ছে দুইটা দুইটা পেজে এরকম ছোট ছোট জিনিস লিখে নিয়ে গিয়েছিলাম, যেহেতু এটা কথা হচ্ছে
খুব অনেক বেশি কিছু না আসলেও মানে 50 মার্কের জন্য আসলে আমি যদি 7-8 পেজ লিখে আসতে পারি, এটা আমার লেস ইম্পর্টেন্ট পড়ার মধ্যে একটা ছিল। তো আমি চ্যাট জিপিটি নেওয়ার জন্য কি করছি, প্রথমে চ্যাট জিপিটি পূর্ণরূপ কি লিখছি, লিখে নিয়েছি ছোট করে। তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে চ্যাটবট সিস্টেম। চ্যাটবট সিস্টেমে কি হয়, আলাপচারিতা করা হয়, এটা একটা সফটওয়্যার। এটা কিভাবে তৈরি করা হয়, মেশিন লার্নিং কৌশল ব্যবহার করে, যার নাম হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং ফ্রম হিউম্যান ফিডব্যাক। এইগুলো হচ্ছে আমি কি করেছিলাম, আমি হচ্ছে যে ইনফরমেটিভ লেখার জন্য এই জিনিসগুলো লিখে ফেলেছিলাম। আমি গঠনমূলক সেন্টেন্স সিনক্রোনাইজ করে একটার পর একটা লিখতে পারবো, কিন্তু আমার দরকার হচ্ছে ইনফরমেশন, যেগুলোর উপর বেস করে আমার লেখাটা গঠনমূলক হবে। ঠিক আছে, চ্যাট জিপিটির সক্ষমতা কি 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 আছে, চ্যাট জিপিটি কে তৈরি করছে, ইনফরমেশন। তারপর হচ্ছে এই যে দেখেন চ্যাট জিপিটির সক্ষমতা, এগুলো আমি জানি, তবু আমি এখানে 5টা করে লিখে দিলাম। এরপর আমি হচ্ছে যে চ্যাট জিপিটির সক্ষমতা নিয়ে একটা ছোটখাটো ইয়ে দিয়ে দিলাম যে কথোপকথন শুরু করে। আমি যদি যেমন উদাহরণ হিসেবে আমি লিখতাম হচ্ছে, যদি আমি চ্যাট জিপিটি কে বলি হ্যালো, সেও আমাকে প্রতি উত্তরে হ্যালো জানাবে। ঠিক আছে, তো এভাবে করে আমি আস্তে আস্তে ইয়ে করব। এরপরে যে কে তৈরি করেছে, কিভাবে তৈরি করেছে, চ্যাট জিপিটির বৈশিষ্ট্য কি কি, সুবিধা কি কি, অসুবিধা কি কি। এরপরে চ্যাট জিপিটি যে এক প্রকার এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেখে এই জিনিসটা আমি এখানে আরেকটু অ্যাড করে নিব। এআই কি জিনিস, এআই কে তৈরি, কে ধারণা দিয়েছে, এআই এর কি সম্ভাবনা আছে, কি হুমকি আছে। এরপর আমি এটাকে টার্মিনেটর সিনেমার একটু একটু চটকদার করার জন্য বা একটু মনোযোগ ধরে রাখার জন্য টার্মিনেটর সিনেমাটার নাম নিয়ে আসবো। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে যে আমি ইনফরমেশন কালেক্ট করে করে এইভাবে ছোট ছোট করে আমার খাতায় লিখে রাখতাম। সেই খাতাগুলো কালের গহ্বরে হারিয়ে যাওয়া, এখন অনেক কিছু পাচ্ছি না। তো পেলে আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আমরা ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কথা বলার চেষ্টা করব। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া আপনি এটা দেখালেন, এটা তো ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য ইনফরমেশন কালেক্টিং। আপনি কি আপনার প্রিপারেশনের সময় রেগুলার বেসিসে কোনো প্র্যাকটিস করতেন ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য? না, আমি হচ্ছে যে এত তো সময় থাকতো না, যেহেতু আমি নিজে আহ, লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হয়েছে চাকরি করে। তো চাকরি করে আসলে আপনি হচ্ছে যে প্রতিদিন 10 পাতা বা প্রতিদিন হচ্ছে বিশাল বড় বড় এসে লিখবেন সম্ভব না। আমি এই ইনফরমেশন গুলো লিখে লিখে প্র্যাকটিসে রাখতাম। ঠিক আছে, যে আহ, নিজে একেবারে রচনা আকারে লেখা, ঠিক আছে, 10 পৃষ্ঠা রচনা লেখা, 15 পৃষ্ঠা রচনা লেখা, এভাবে লিখতাম না। এই জিনিসগুলো আমি পড়তাম, পড়ে খুব দ্রুত লেখার চেষ্টা করতাম, একটু ঘড়ি ধরে লেখার চেষ্টা করতাম, স্পেশালি ইনফরমেশন গুলোকে শর্ট হ্যান্ডে যেটাকে লেখা বলে। হ্যাঁ, কিন্তু আমি নিজে ওভাবে 10 পৃষ্ঠা লেখা, 12 পৃষ্ঠা লেখা এটা কখনো লিখিনি। প্র্যাকটিস করে করে আহ, দুই একটা জায়গায় পরীক্ষা দিচ্ছিলাম, বা নিজেরা যখন পরীক্ষা দিচ্ছিলাম 1-2 বার, তখন হচ্ছে লিখা ছিল, কিন্তু নিজে প্র্যাকটিস করে করে লিখি নাই আসলে। Okay? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। হুম। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনাদেরকে আপনাদের সাথে ওকে, আরেকটা জিনিস, আপনাদের পরীক্ষা কবে হবে জানেন? না ভাইয়া, এটা কি না জানাটা কি ভালো, নাকি না জানাটা ভালো, কোনটা? না জানাটা এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে যে আহ, ধরেন এখন মোটামুটি সবকিছু স্টেবল আছে। আচ্ছা, আপনাদের এখানে ফর্মালি ক্লাসটা শেষ করে দেই।